আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং জাতীয় সংবাদের সবাইকে জানাই স্বাগতম। আজ 30 জুন সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বাড়ছে, বলল রিপোর্ট। কাবুগঞ্জে রাকিব হত্যাকাণ্ডে মঙ্গল হাজতে উত্তাল পুরো এলাকা। 28 বছর পর ভুটাভুটিতে কর্মচারী পরিষদের জেলা কমিটি গঠিত, সভাপতি নবেন্দু, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত প্রসেনজিৎ। মধুরা নদীতে স্নানে নেমে কনকপুরের 2 বন্ধুর মৃত্যু। বদরুল ইসলামকে কংগ্রেস টিকিট দেওয়ার দাবি। এবং সর্বশেষ খবরটি হলো, যুদ্ধ বিমান অবতরণে সক্ষম জাতীয় সড়ক হচ্ছে আসামে, সেপ্টেম্বরেই নামার সম্ভাবনা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এবারে শুনুন বিস্তারিত খবর। দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বাড়ছে, বলছে রিপোর্ট। 2024 সালের 7 জুন তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই থেকে 1 বছরের মধ্যেই দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের চিত্র ভয়াবহ রূপ নিয়েছে। মুসলিম, খ্রিস্টান, দলিত, আদিবাসী কেউ রেহাই পাননি। একাধিক বিজেপি শাসিত রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীর বিদ্বেষমূলক ভাষণ এবং আচরণ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস প্রকাশ করেছে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট, হেট ক্রাইম রিপোর্ট ম্যাপিং ফার্স্ট ইয়ার অফ মোদিজ থার্ড গভর্নমেন্ট। তাতে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। গত 1 বছরে দেশে ঘটেছে 947টি বিদ্বেষমূলক অপরাধ, যার মধ্যে রয়েছে 345টি হেট স্পিচ এবং সরাসরি আক্রমণের ঘটনা 600-রও বেশি। প্রাণ হারিয়েছেন 25 জন মুসলিম নাগরিক। সাম্প্রতিক বছরগুলোর মতোই এবারও হেট ক্রাইমের শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, তারপর যথাক্রমে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ, সবই বিজেপি শাসিত রাজ্য। শুধু মুসলিম নয়, লক্ষ্যে পড়েছেন দলিত, খ্রিস্টান, আদিবাসীরাও। এই 1 বছরে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, রাজ্যপাল, এমনকি বিচারপতির নামও উঠে এসেছে হেট স্পিচের তালিকায়। রিপোর্ট অনুযায়ী বিজেপি নেতাদের বিরুদ্ধে 178টি অভিযোগ, যার মধ্যে 5টি সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীদের নাম রয়েছে 63টি বিদ্বেষপূর্ণ মন্তব্যের ঘটনার সঙ্গে যুক্ত। সবচেয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আমি মুসলিমদের বিপক্ষেই থাকব। হেট ক্রাইম বৃদ্ধির একটি বড় সময়কাল ধরা পড়েছে গত বছরের অক্টোবর থেকে এই বছরের এপ্রিল, উৎসবের মরশুমে। শুধুমাত্র অক্টোবর মাসেই ঘটেছে 80টি বিদ্বেষজনিত হামলার ঘটনা। মধ্যপ্রদেশের পান্না, মহারাষ্ট্রের থানে, উত্তরপ্রদেশের বাগপত, প্রত্যেকটি জায়গায় ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হামলা চালানো হয়েছে। আরেকটি গভীর উদ্বেগজনক তথ্য, এই 947টি ঘটনার মধ্যে মাত্র 13% এফআইআর দায়ের হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই পুলিশের ভূমিকায় দেখা গেছে নির্লিপ্ততা বা পক্ষপাত দুষ্টতা। বহু জায়গায় পুলিশ অভিযুক্তদের রক্ষা করেছে বলে অভিযোগ উঠেছে। পরবর্তী খবর, মধুরা নদীতে স্নান করতে নেমে রবিবার মৃত্যু হলো 2 যুবকের। তাদের একজন 23 বছর বয়সের রাজদীপ দাস ও অন্যজন 19 বছর বয়সের নাড়ু দত্ত, 2 বন্ধু শিলচরের বাসিন্দা। তারা 5 বন্ধু মিলে এদিন এসেছিলেন, কিন্তু এর মধ্যে 2 জনের আর জীবিত অবস্থায় বাড়ি ফেরা হলো না। গরমের হাত থেকে কিছুটা নিস্তার পেতে প্রত্যেক রবিবার মধুরা নদীতে শত শত বাইক ও গাড়ি নিয়ে বিভিন্ন স্থান থেকে যুবক যুবতীরা স্নান বা পিকনিক করতে আসেন মধুরাতে। আর প্রতি বছরই এখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। গতকালও এসেছিলেন কয়েকশো যুবক যুবতী। এর মধ্যে শিলচর কনকপুর থেকে মধুরা নদীতে স্নান করতে আসেন রাজদীপ, নাড়ুসহ 5 বন্ধু। উদারবন থানা এলাকার মধুরা জিপির দয়াডিসাতে নদীতে নেমেছিলেন এই 5 বন্ধু। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি পাথর কুয়ারি। অপরদিকে পাহাড়ি নদী হওয়ায় সেই জায়গাটি ঝর্ণার আকার নিয়েছে, ফলে উপর থেকে জল পড়ে নিচে বিরাট আকারের গর্ত তৈরি হয়েছে এবং নদীর চর থেকে সেই জায়গায় এত বড় গর্ত আছে বলে অনুমান করা যায় না। আর সেখানেই ভুল করে বসেন শিলচর তথা বিভিন্ন জায়গা থেকে আসা যুবকের দল। একই জায়গায় গত বছরও স্নান করতে এসে শিলচরের এক যুবকের মৃত্যু হয়েছিল। গতকালও ঠিক একই জায়গায় 5 বন্ধু নদীতে নেমে জল খেলি করছিলেন। তখন নাড়ু ও রাজদীপ হঠাৎ করে গভীরে তলিয়ে যান। বাকি বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়া চিৎকার শুরু করেন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয়রা জলের গভীর থেকে রাজদীপের মৃতদেহ তুলে নিয়ে আসেন। পরে স্থানীয়দের পক্ষ থেকে খবর দেওয়া হয় উদারবন থানায়। উদারবন পুলিশ সঙ্গে এসডিআরএফ নিয়ে আসে, কিন্তু বিকেল 5টা বেজে যাওয়ায় এসডিআরএফ জলে নেমে তল্লাশি চালাতে অনিচ্ছা প্রকাশ করে। তখন স্থানীয় কয়েকজন পাহাড়ি যুবক রাতের অন্ধকারে জলে নেমে
তল্লাশি অভিযান চালালে 10-15 মিনিট পর নাড়ু দত্তের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন। সঙ্গে সঙ্গে মৃতদেহ উদ্ধার করে প্রথমে উদারবন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী খবর, বরাকে দলের পর্যবেক্ষক বদরুল ইসলাম বড়বুইয়াকে বিধানসভা নির্বাচনে আলগাপুর কাটলিজোড়া বিধানসভা আসনে কংগ্রেস টিকিট দেওয়ার দাবি জোরদার হয়ে উঠেছে। রীতিমতো সভা ডেকে এপিসিসি সভাপতি গৌরব গগৈর কাছে এ দাবি জানান আবুল হোসেন লস্কর, রফিক উদ্দিন বড়বুইয়া, হাসানুজ্জামান মজুমদার, ইকবাল আহমেদ মজুমদার, মিসবাহুল ইসলাম বড়বুইয়া, আনামুদ্দিন লস্কর সহ শতাধিক মানুষ। আলগাপুর বাজারে সভা শেষে সাংবাদিকদের কাছে তারা দাবি করে বলেন, বদরুলকে কংগ্রেস টিকিট দেওয়া হলে জয় নিশ্চিত। সুখ দুঃখে জনগণের পাশে রয়েছেন বদরুল, শিক্ষিত যোগ্য প্রার্থী বদরুল। তারা দাবি করেন বরাকে কংগ্রেসের সংখ্যালঘু মুখ হিসেবে বদরুল ইসলাম বড়বুইয়াকে বিধানসভা নির্বাচনে কংগ্রেস টিকিট দেওয়ার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ। পরবর্তী খবর, যুদ্ধ বিমান অবতরণে সক্ষম জাতীয় সড়ক হচ্ছে আসামে, সেপ্টেম্বরেই নামার সম্ভাবনা জানালেন হিমন্ত। এবার বিমান গাড়ির পরিপূরক হয়ে উঠতে চলেছে আসামের জাতীয় সড়ক। যে কোনো জরুরি পরিস্থিতিতে যুদ্ধ বিমান অবতরণের জন্য উপযুক্ত হাইওয়ে তৈরি করতে চলেছে রাজ্য সরকার। ডিব্রুগড় জেলার 37 নম্বর জাতীয় সড়কের 4 কিলোমিটার রাস্তা সুখোই রাফালের মতো যুদ্ধ বিমান অবতরণের উপযুক্ত হিসেবে গড়ে তোলা হচ্ছে। যুদ্ধ বিমান অবতরণের উপযুক্ত এই সড়ক পরিদর্শনের পাশাপাশি জেলা প্রশাসন, বায়ুসেনা ও কেন্দ্রীয় সড়ক পরিবহন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী সেপ্টেম্বরে ওই জাতীয় সড়কে যুদ্ধ বিমানের পাশাপাশি অসামরিক বিমানের অবতরণের সম্ভাবনা রয়েছে। রবিবার নির্মীয়মান ডিমৌ মোরান জাতীয় সড়কের কাজ হত্যি দেখার পর সাংবাদিকদের তিনি একথা জানান। এছাড়া এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ্যে এনে মুখ্যমন্ত্রী লেখেন, অক্টোবর মাসের মধ্যে আসামের জাতীয় সড়কের 4 কিলোমিটার অংশ যুদ্ধ বিমান অবতরণের জন্য প্রস্তুত হয়ে যাবে। জরুরি পরিস্থিতিতে এই সড়ক ব্যবহার করতে পারবে সুখোই 30 রাফালের মতো যুদ্ধ বিমানগুলি। ভারতের উত্তর পূর্ব সীমান্তে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় বায়ুসেনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই আধুনিক সড়ক। এছাড়াও বর্মাটিহু এবং নগাঁও লামডিংয়ের মধ্যে শঙ্করদেবনগরের জাতীয় সড়কেও বিমানের জরুরি অবতরণের ব্যবস্থা থাকবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি। এদিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, নুমলিগড় ডিব্রুগড় জাতীয় সড়কের কাজ 2026 সালে নির্বাচনের আগে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আগামী বছর ফেব্রুয়ারি মার্চে এই জাতীয় সড়কের কাজ শেষ হবে। আর এই জাতীয় সড়কের ডিমৌ মোরান এলাকার 4.2 কিলোমিটারে বিমানের জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট জাতীয় সড়কটিতে জরুরি অবস্থায় যুদ্ধ বিমান বা অসামরিক বিমান অবতরণ করতে পারবে। তিনি বলেন, বর্তমানে নির্বিমান সংশ্লিষ্ট জাতীয় সড়কের কাজ বায়ুসেনা খতিয়ে দেখছে। সেপ্টেম্বরে এই 4.2 কিলোমিটার জাতীয় সড়কের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেদিন ওই জাতীয় সড়কে বিমান অবতরণ হবে সেদিন স্থানীয় জনগণের জন্য এয়ার শোর ব্যবস্থাও করা হবে। জাতীয় সড়কটিতে যাতে রাফাল এবং সুখোই যুদ্ধ বিমান অবতরণ করে তা নিয়ে বায়ুসেনার সঙ্গে আলোচনাও করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, উজানের জাতীয় সড়কে বিমানের জরুরি অবতরণের ব্যবস্থা উত্তর পূর্বাঞ্চলে প্রথম। এরপর বর্মাটিহু এবং নগাঁও লামডিংয়ের শঙ্করদেবনগরে জাতীয় সড়কে এই ব্যবস্থার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে রাজ্যের জাতীয় সড়কে 3 জায়গায় বিমানের জরুরি অবতরণের ব্যবস্থা থাকবে। ডিমৌ মোরানের পর বর্মাটিহু জাতীয় সড়কে বিমানের জরুরি অবতরণের ব্যবস্থার কাজ শুরু হবে। তারপর হবে নগাঁও লামডিংয়ের শঙ্করদেবনগরে, তবে এর জন্য কিছু সময় লাগবে। এছাড়াও নুমলিগড় ডিব্রুগড়ের জাতীয় সড়কে 50 কিলোমিটারের ব্যবধানে হেলিপ্যাড নির্মাণের জন্য বায়ুসেনা এবং NHIDC-এর সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে, যাতে বন্যার সময় কখনো ওই জাতীয় সড়কে হেলিকপ্টারের অবতরণ করানো হয়। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারগুলির সঙ্গে হাত মিলিয়ে জাতীয় সড়ককে বিমান অবতরণের উপযুক্ত হিসাবে গড়ে তুলতে শুরু করেছে কেন্দ্র। দেশের একাধিক প্রান্তে যুদ্ধ বিমান অবতরণের উপযোগী এই ধরনের সড়ক নির্মাণ করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে এই উদ্যোগ শুধুমাত্র সামরিক দৃষ্টিকোণ থেকে নয়, যে কোনো কঠিন পরিস্থিতিতে কার্যকর হয়ে উঠবে। যুদ্ধকালীন পরিস্থিতিতেও কাজে আসবে এই অত্যাধুনিক সড়ক। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।